আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের নতুন পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। বিয়ের প্রথম রাতেই যখন কেউ শোনে তার স্বামী অন্য আরেকজনকে ভালোবাসে, তখন কি করা উচিত? অনুভূতি কেমন হওয়া উচিত? আমার জানা নেই। এখন কষ্ট পাবো না খুশি হব বুঝতে পারছি না। কারণ এই বিয়েতে মত আমারও ছিল না। কিন্তু আমার চাচা টাকার লোভে পড়ে আমার মতের বিরুদ্ধে বিয়ে দিয়ে দেয়। এরপর স্বামীর মুখে একথা শুনে যা করলাম সেটা হয়তো আমার স্বামী আশা করেনি। এরপর যা হলো, আমার নাম হুমায়রা আক্তার মায়া। সবাই আমাকে মায়া বলেই ডাকে। ফ্যামিলি বলতে কেউ নেই আমার। মা বাবাকে সেই ছোটবেলায় হারিয়েছি। একমাত্র ছোট চাচা ছিল, তিনি আমাকে নিজের মেয়ের মতো স্নেহ করে লালন পালন করেন। আমার চাচিও আমাকে খুব ভালোবাসেন, কারণ তাদের কোনো সন্তান নেই। আমি তাদের সব কিছু। যখন যা চেয়েছি তাই পেয়েছি। আমার চাচা একটা বড় কোম্পানিতে ছোটোখাটো একটা চাকরি করে, তা দিয়ে আমাদের সংসার বেশ ভালোই চলে। আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। আমি দেখতে খুবই সুন্দরী, অবিকল রাজকুমারীর মতো। কলেজের অনেক ছেলে আমার পেছনে ঘোরে, কিন্তু আমি পাত্তা দেই না। কোথায় ওরা বড়লোক বাপের বড়লোক ছেলে, আর আমি সামান্য একটা চাকরিজীবীর মেয়ে। আমি তো খুব ভালো করেই জানি আগুন আর পানি কখনো মেশে না, তাই শুধু শুধু আগুনে ঝাঁপ দিয়ে নিজের বিনাশ করতে চাই না। বেশ ভালোই দিন যাচ্ছিল, মনের আনন্দে পড়াশোনা করে যাচ্ছি। একদিন চাচা দুপুরের খাবার নিয়ে যায়নি। চাচির সাথে একটু কথা কাটাকাটি হয়েছে তাই, কিন্তু চাচি আম্মা চিন্তায় পড়ে গেল দুপুরে মানুষটা কি খাবে বলে। স্বামী স্ত্রীর মাঝে যতই ঝগড়া হোক, কিন্তু স্ত্রী তার স্বামীর কথা নিশ্চয়ই ভাবে। যেমন আমার চাচি দুপুরের দিকে আমাকে বলে, মায়া মা, এই খাবারগুলো একটু তোর চাচাকে দিয়ে আসতে পারবি? আমি বললাম, ঠিক আছে চাচি আম্মা, আমি দিয়ে আসবো। এই বলে খাবার নিয়ে বেরিয়ে পড়লাম চাচার অফিসের উদ্দেশ্যে। একসময় পৌঁছে গেলাম। এর আগেও আমি কয়েকবার এসেছি, তাই আমাকে অনেকজনেই চেনে। অফিসে ঢুকতে বাধা দিল না কেউ। আমি সোজা অফিসে ঢুকে চাচার কাছে চলে গেলাম। তখন চাচা একটা ফাইল দেখাচ্ছিল একজন বয়স্ক লোককে। লোকটাকে এর আগে কখনো দেখিনি আমি। আমি সালাম দিয়ে চাচার পাশে গিয়ে দাঁড়ালাম। চাচা আমাকে দেখে একটু অবাক হলো। তিনি আমাকে বললেন, কি রে মা, তুই দুপুরবেলা এখানে? বাড়িতে কিছু হয়েছে নাকি? আমি বললাম, এখনো কিছু হয়নি, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। ভালো ভালো খাবারটা খেয়ে নাও, তা না হলে কিন্তু বাড়ি ফেরার পর তোমার উপরে তুফান বয়ে যাবে। এটা আমার কথা না, চাচির কথা। আমার চাচা আমার মাথায় একটা টোকা মেরে বলে, অনেক ফাজিল হয়েছিস না? ঠিক আছে খাবো, রাখ। আমি বললাম, ঠিক আছে তাহলে আমি যাই, তুমি কিন্তু খাবারটা খেয়ে নিও। চাচা বলে, আরে তুই কোথায় যাচ্ছিস? দুপুরে আমার সাথে খাবি। আমি বললাম, এখানে শুধু তোমার খাবার দিয়েছে, আমার খাবার দেওয়া হয়নি, আমি বাসায় গিয়ে খাবো। এতক্ষণ ধরে আমরা চাচা ভাতিজি কথা বলছি, কিন্তু ওই বয়স্ক লোকটা ঠাঁই দাঁড়িয়ে আমাদের দুজনের কথা শুনছে আর অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর চোখে বারবার ওনার দিকে দেখছি, কিন্তু না, লোকটার চোখের পলক পড়ছে না। সে একইভাবে আমার দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবলাম, লোকটা কি পাগল নাকি? এরই মাঝে আমার চাচা বলে, ও, তোকে তো বলা হয়নি, ওনাকে চিনিস? আমি মাথা দুদিকে নাড়িয়ে বললাম, না। চাচা বলে, ইনি হচ্ছেন এই কোম্পানির মালিক, প্রায় সময় আসে। আমি ওনাকে উদ্দেশ্য করে সালাম দিলাম। লোকটা সালামের উত্তর দিল। তারপর আমি চাচা থেকে বিদায় নিয়ে চলে এলাম। আমি চলে আসার পর লোকটা আমার চাচাকে জিজ্ঞেস করে আমার কথা। চাচা আমার ব্যাপারে সব খুলে বলে। সব শুনে লোকটা অদ্ভুত একটা আবদার করে বসে আমার চাচার কাছে। এখানে বলে রাখি, লোকটার নাম হলো মোহাম্মদ নিজামুদ্দিন, আর আমার চাচার নাম মোহাম্মদ আতিক রহমান। নিজাম নামের লোকটা চাচাকে বলে, আমি তোমার কাছে একটা জিনিস চাই, দয়া করে না করো না। নিজামুদ্দিনের কথা শুনে চাচা একটু অবাক হয়ে যায়। আজ তার মালিক তার কাছে কি চাইবে, যার জন্য এত অনুরোধ? চাচা বলে, কি জিনিস বলুন স্যার, আমার সাধ্যে হলে আমি নিশ্চয়ই দেব। নিজামুদ্দিন বলে, তোমার ভাতিজি আমার খুব পছন্দ হয়েছে। আমি বলি কি, আমার ছেলের জন্য তোমার ভাতিজিকে চাই। আমার ছেলেকে তুমি দেখোনি, কারণ সে বাংলাদেশে থাকে না, সে লন্ডনে থেকে পড়াশোনা করছে। এই তো 2 মাস বাকি আছে দেশে ফেরার। চাচা হাঁ হয়ে কথাগুলো শুনে যাচ্ছে। তিনি যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না। নিজামুদ্দিন বলে, তোমার মতামত কি? আমার চাচা এক কথায় না করে দেয়। কিন্তু নিজামুদ্দিন ছাড়ার পাত্র না। চাচাকে বলেন, এত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে বলছি না, তুমি আগে ভাবো। ভাবার জন্য আমি তোমাকে সময় দিচ্ছি, তবে প্লিজ না করো না। ও কোনোদিনও কষ্ট পাবে না, ওকে আমি আমার নিজের মেয়ের মতো আগলে রাখবো। এই বলে নিজামুদ্দিন চলে গেল। আমার চাচা ধন্দে পড়ে গেলেন। একদিকে চাকরি, অন্যদিকে আমি। এই বিয়েতে রাজি না হলে যদি চাকরিটা চলে যায়, তাহলে তো পথে বসতে হবে। এরপর 1 সপ্তাহ কেটে গেল। এসব ব্যাপারে আমার চাচা আমাকে কিছুই বলেনি। আমি আমার মতো কলেজে যাচ্ছি আর বাড়িতে আসছি। 1 সপ্তাহ পর নাজিমউদ্দিন চাচার কাছে এলেন। তিনি জানতে চাইলেন চাচা কি সিদ্ধান্ত নিল। চাচা এক কথায় বললেন, তিনি এই বিয়ে দিতে পারবেন না, কারণ আমরা গরিব আর ওনারা কোটিপতি। ওনার ছেলে বাইরে থেকে পড়াশোনা করে, বড়লোক বাপের বড়লোক ছেলে, তারপর বাইরে থাকে। সে কি কোনোদিনও গরিবের মেয়েকে বউ হিসাবে মেনে নেবে? সব শুনে নাজিবুদ্দিন বলে, ও আচ্ছা, তুমি এই কথা ভাবছো? আমার ছেলেকে তুমি চেনো না, ও বাইরে থাকলেও একদম অন্যরকম। আমি যেমন মেয়ে পছন্দ করব, আমার ছেলে তেমন মেয়েই বিয়ে করবে। সে আমাকে বলে দিয়েছে, বাবা, তোমার পছন্দই আমার পছন্দ। তাহলে তো এখানে আর কোনো কথাই থাকতে পারে না। আর রইল তোমার ভাতিজির ভবিষ্যৎ।
তা নিয়ে তুমি চিন্তা করো না, তোমার ভাতিজিকে আমার ঘরে তোলার আগেই আমি তোমার নামে একটা বাড়ি আর 10 লক্ষ টাকা ব্যাংকে রেখে দেব। বলো, এ তো হবে না আরও চাই? বাড়ি আর টাকার কথা শুনে চাচার চোখ চকচক করে উঠল। তিনি লোভ সামালতে পারলেন না, আগে পিছে না ভেবে আমাকে জিজ্ঞেস না করে রাজি হয়ে গেল। সত্যি টাকার লোভ বড় লোভ। টাকার লোভ দিয়ে কাকে কি করানো যায় না বলেন তো? আমার চাচাকে রাজি হতে দেখে নাজিম উদ্দিন খুশিতে আত্মহারা হয়ে গেল। জানি না তিনি আমার মাঝে কি দেখলেন। আমাকে ওনার ছেলের বউ বানানোর জন্য উতলা হয়ে উঠলেন। সেই দিন বাড়িতে এসে প্রথমত কথাটা চাচির কাছে বলল। চাচি শুনেও খুশি হয়ে গেলেন। তাদের মেয়ের বিয়ে বড়লোক ঘরে হচ্ছে, তার সাথে একটা বাড়ি 10 লক্ষ টাকাও পাচ্ছে। তাদের আর কি চাই? যে জায়গায় উল্টো বিয়ে দিতে গেলে টাকা দিতে হয় সে জায়গায় পাচ্ছে, তাহলে আর মন্দ কিসের? রাজি হয়ে গেল তারা দুজন। আমি এসব ব্যাপারে কিছুই জানতাম না। রাতের বেলা খাওয়া দাওয়ার পর আমার চাচা আমাকে বলে, মারে তোকে একটা কথা বলবো, তোকে কিন্তু রাখতে হবে। আমি বললাম, কি এমন কথা চাচা, বলো। চাচা বলে, তোর জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে। তারা অনেক ভালো, অনেক বড় লোক। আমি চাই তোকে বিয়ে দিতে। তাদের পছন্দ হয়েছে তোকে। তুই অমত করিস না মা, ওরা এই বিয়েতে কিচ্ছু চায় না। উল্টো আমাদেরকে দেবে একটা বাড়ি আর ব্যাংকে 10 লক্ষ টাকা। এসব দিয়ে তোকে বিয়ে করিয়ে নিয়ে যাবে। ছেলে ভালো, লন্ডনে পড়াশোনা করে। এই তো 2-1 মাসের মধ্যে বাংলাদেশে ফিরবে। ছেলেটা আর কেউ নয়, আমাদের কোম্পানির মালিকের ছেলে। সেই দিন তোকে দেখে ওনার খুব পছন্দ হয়। তুই আর অমত করিস না মা। চাচার কথাগুলো শুনে কি করব আমি? আমার কি করা উচিত সেটা মাথায় আসছে না। মা বাবাকে হারিয়ে যাদের কাছে সন্তানের স্নেহে বড় হয়েছি, তাদের মুখের উপর না করে দেব? তারা তো কোনোদিন নিজের কথা ভাবেনি, কিন্তু আজ নিজের স্বার্থের জন্য আমাকে বিয়ে দিচ্ছে। টাকা পয়সার লোভ মানুষকে কতটা পরিবর্তন করে দেয় আমি ভাবতে পারছি না। এরাই কি আমার আপনজন? আমি বিয়ে করতে চাই না, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি আমার মনের কথাটা বললাম চাচাকে। আমি বললাম, চাচা আমি এখন বিয়ে করতে চাই না, আমি আরও পড়াশোনা করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। প্লিজ চাচা, তুমি ওদেরকে না করে দাও। আমার কথা শুনে চাচা একটু রাগের সাথে বলে, পড়াশোনা করে কি হবে শুনি? সেই তো স্বামীর ঘরে যেতে হবে। এমন পাত্র আজকাল পাওয়া যায় না। তাই বলছি, আমি ওদেরকে কথা দিয়ে ফেলেছি, তুই রাজি হয়ে যা। চাচার সাথে তাল মিলিয়ে চাচিও বলে। দুজনের পীড়াপিড়িতে অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি বাধ্য হলাম এই বিয়েতে রাজি হতে। কিছু করার ছিল না আমার। বিয়ে ঠিক হওয়ার পর কেটে গেল আরও 1 মাস। আমার কলেজে যাওয়া বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল বলতে আমি যাই না। কলেজে গিয়ে আর কি করব? বিয়ের পর তো পড়াশোনা এমনি বন্ধ হয়ে যাবে। এসবই ভাবছি ঘরে বসে বসে। এমন সময় আমার চাচা হন্তদন্ত হয়ে আমার রুমে আসে। তিনি এসে জানান যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সে নাকি আজ বাংলাদেশে ফিরছে। তাই আর দেরি করতে চায় না তারা। আগামী শুক্রবার বিয়ে হবে বলছে। আমি শুধু শুনে গেলাম, কিছু বললাম না। কি আর বলবো যেখানে আমার মতামত চলে না। আমার একটা ছবি নিয়ে ছেলেকে দেখানো হলো। জানি না সে দেখে কি বলল। আমার জন্য একটা ছবি পাঠানো হলো। দেখার ইচ্ছে ছিল না, তারপরও কৌতূহল বশত দেখলাম। বেশ দেখতে, গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক 5 ফুট 9 ইঞ্চি হবে। চেহারাটা বড়ই আকর্ষণীয়। ছেলেটার নাম মোহাম্মদ কামরুল উদ্দিন রানা। সবাই রানা বলেই ডাকে। যেমনই হোক তাতে আমার কি। দেখতে দেখতে শুক্রবার চলে এলো। গতকাল গায়ে হলুদ হলো, আজ বিয়ে। খুব ধুমধামের সাথে বিয়ে হলো। বিয়েতে কোনো ঝামেলাই হলো না। সব কিছু শেষ করে সন্ধ্যার দিকে বিদায় নিয়ে গাড়িতে বসলাম। যতই তারা নিজের স্বার্থ দেখুক না কেন, তারপরও তারা আমার আপনজন। খুব খারাপ লাগছিল তাদেরকে ছেড়ে যেতে। আমার চাচি খুব কান্না করলো। আমিও নিজেকে ধরে রাখতে পারলাম না। নিজের রাগ অভিমান সরিয়ে কান্নায় ভেঙে পড়ি। গাড়িতে বসে বসে চোখের পানি ফেলছি। আমার স্বামী রানা দেখেও কিছু বলছে না। সে কি লজ্জায় কিছু বলছে না, নাকি ইচ্ছে করেই কিছু বলছে না? তার মুখের ভাব দেখে বোঝা যাচ্ছে না। গাড়িতে বসে 7-5 ভাবতে ভাবতে কখন যে শ্বশুরবাড়ি চলে এসেছি বুঝতে পারিনি। বাড়ির ভেতরে যখন গাড়ি প্রবেশ করলো তখন আমার ভাবনা ভঙ্গ হলো। চোখ মুছে বাহিরের দিকে তাকালাম। আমি কোথায় এসে পড়েছি? এটাকে বাড়ি বললে ঠিক চলে না, রাজপ্রাসাদ বললেও কম হয়। এত বড় বাড়িতে আমার বিয়ে হয়েছে দেখে যেন কপালে চোখ উঠল। রানা গাড়ি থেকে নেমে আমার সাইডে এসে গাড়ির দরজা খুলে দিল। মুখে হাসির লেশমাত্র নেই। অন্যদিকে ফিরে তাকিয়ে হাত বাড়িয়ে দেয়। এটা বোঝাতে চাচ্ছে যে আমার কোনো ইচ্ছে নেই তোমার হাত ধরে গাড়ি থেকে নামানোর। আমি ওর দিকে এক নজর তাকিয়ে সৌজন্যমূলক ওর হাতে হাত রেখে গাড়ি থেকে নেমে আসি। কারণ আশেপাশের লোক আমাদেরকে দেখছে, হয়তো তাই সেও হাত বাড়িয়ে দিয়েছে। মনে মনে ভাবছি, চাচার কাছে শুনেছি মা বাবার পছন্দে আমাকে বিয়ে করেছে। আমাকে বিয়ে করতে তার সম্পূর্ণ সম্মতি ছিল। তাহলে এখন এমন আচরণ করছে কেন? আমি যেন ধন্দে পড়ে গেলাম। এদিকে সবাই মিলে আমাকে বাড়ির ভেতরে নিয়ে গেল। আমার জন্য নির্ধারিত একটা রুমে বসালো। দলে দলে লোক আসছে যাচ্ছে। আমাকে দেখে সবাই একটা কথাই বলছে, তোরা যাই বলিস, রানার বউ কিন্তু সত্যিই রাজকুমারী। নিজাম ভাইয়ের পছন্দ আছে। একদম খুঁজে খুঁজে পরি নিয়ে এসেছে। রানা সবার কথা শুনে আর চোখে আমার দিকে তাকায়। ওর মুখে একটা রহস্যময় হাসি। এটা কি গর্বের হাসি, নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? জানি না আমি কিছুই। সবকিছু যেন কেমন অদ্ভুত অদ্ভুত লাগছে। ওইদিকে আমাদের বাসর ঘর সাজানো নিয়ে ব্যস্ত অনেকজন।
রাত 11:30টার দিকে কমপ্লিট হলো বাসর ঘর সাজানো। আমাকে আরেক দফা সাজানো হলো বাসর ঘরে দেওয়ার জন্য। আমার মনের ভিতরে কি চলছে কাউকে বলে বোঝাতে পারছি না। আমি নিজেও জানি না আজ এমন একজনের সাথে বাসর করব যাকে আমি কোনোদিন দেখিনি, চিনিও না। কি অদ্ভুত সমাজ! অপরিচিত একজোড়া ছেলে মেয়েকে স্বামী স্ত্রী বানিয়ে দেয়, বোঝার মতো জানার মতো কোনো সময় দেয় না। বিয়ের দিনে এক রুমে, যার নাম বাসর রাত, কিভাবে অ্যাডজাস্ট করব সেগুলোই ভাবছি। আমাকে সাজানোর পর বাসর ঘরে বসিয়ে দিল। কয়েকজন ভাবি এসে আমাকে এটা সেটা বুঝিয়ে দিল কিভাবে কি করতে হবে। তারপর ওরা চলে গেল। আমি বসে আছি ফুল দিয়ে সাজানো খাটে, ওয়েট করছি রানার জন্য। প্রায় 12:30টার দিকে রানা রুমে প্রবেশ করলো। রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। আমি বসে আছি, আমার মাঝে কোনো প্রতিক্রিয়া নেই। তবে কিসের একটা অজানা ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে, বুকের ভেতরটা খুব জোরে ওঠানামা করছে। রানা ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ায়, আমার দিকে তাকিয়ে আছে অপলকহীনভাবে। কিছুক্ষণ এভাবে অতিবাহিত হওয়ার পর রানা গম্ভীর সুরে বলে, দেখো, আমি তোমাকে কোনোদিনও স্ত্রীর অধিকার দিতে পারবো না, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। এ কথা শুনে আমি ওর দিকে তাকিয়ে থাকি। তাকিয়ে থেকে ভাবছি কি রিয়েকশন দেব। কিছুই বুঝতে না পেরে ওর দিকে তাকিয়ে রইলাম। এমনিতে আমার এই বিয়েতে মত ছিল না। এখন কি আমি খুশি হব না কান্না করব জানি না। রানা আমার দিকে তাকিয়ে দেখে আমি ভুরু কুঁচকে তাকিয়ে আছি। তাই ও জিজ্ঞেস করলো, এভাবে ভুরু কুঁচকে তাকিয়ে আছো কেন? আমি কি বলেছি বুঝতে পারোনি? আমি বললাম, বুঝতে পেরেছি। রানা বলে, বুঝতে পারলে উত্তর দিচ্ছ না কেন? আমি বললাম, ভাবছি কি রিয়েকশন করব। আমার কথা শুনে রানা কিছুক্ষণ তাকিয়ে দেখে দৌড়ে বারান্দায় চলে যায়। আমি দেখে অবাক, আমার কথা শুনে ও বারান্দায় চলে গেল কেন? আমি বিস্ময়ে অবাক হয়ে ওই দিকে তাকিয়ে আছি। প্রায় 5 মিনিট পর রানা রুমে প্রবেশ করলো। আমার সামনে এসে বলে, আমি কোনো মজা করছি না, সত্যি বলছি। আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি। তোমাকে কখনোই স্ত্রীর অধিকার দিতে পারবো না, তাই আমার থেকে কোনো কিছু আশা করো না। আমি বললাম, অন্য মেয়েকে যখন ভালোবাসো তাহলে আমাকে বিয়ে করলে কেন? বিয়ে না করলেই পারতে। রানা বলে, এমনিতে আমার কোনো ইচ্ছে ছিল না। বাবার মুখের উপর কথা বলতে পারতাম না। মা মারা যাওয়ার পর থেকে, সেই ছোটবেলা থেকে বাবা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, কখনোই কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। সেই মানুষটা আমার কাছে একটা আবদার করলো, সে আবদার কি করে ফেলি? আমি বললাম, তাই বলে কারোর জীবন নিয়ে ছিনিমিনি খেলা কিন্তু উচিত না। রানা বলে, শুনলাম তোমারও নাকি এই বিয়েতে মত ছিল না, তারপরও তো তুমি এই বিয়ে করতে রাজি হয়ে যাও। শুধু কি চাচা চাচির মুখ দেখে তাদের সম্মান রাখতে? আমি বললাম, হ্যাঁ, এটা সত্যি, এই বিয়েতে মত ছিল না আমার, তারপরও তো আমি নিয়তিকে মেনে নিয়েছি। রানা বলে, আমার মনে হয় তুমি কাউকে ভালোবাসো, তাই এই বিয়েটা করতে চাচ্ছিলে না। কি সত্যি বললাম তো? আমি বললাম, না, তোমার ধারণা ভুল। আমি কখনো কারোর সাথে প্রেম করিনি। আমার পড়াশোনা করার খুব ইচ্ছে, চেয়েছিলাম পড়াশোনা কমপ্লিট করে নিজের পায়ে দাঁড়াবো, তাই এই বিয়েতে রাজি ছিলাম না। রানা বলে, বুঝলাম, কিন্তু এখন আমি যে অন্য একজনকে ভালোবাসি, এখন তুমি কি করবে? আমি বললাম, কি আর করব, যা ভাগ্যে আছে তাই হবে। রানা বলে, তুমি জোর করবে না তোমার অধিকার আদায় করার জন্য? আমি বললাম, জোর করে সব আদায় করা যায়, কিন্তু মন আদায় করা যায় না। স্বামীর ভালোবাসা যদি মন থেকে না পাই, তাহলে সব মূল্যহীন। রানা বলে, তুমি খুব স্মার্ট, ভালো মন্দ সবই বোঝো। সত্যি, তোমার ছবি দেখে যতটা না তোমাকে বুঝেছি, তোমার সাথে কথা বলে তার চেয়ে 3 গুণ বুঝে গেলাম আসলে তুমি মানুষটা কেমন। আচ্ছা, আমার মুখে অন্য মেয়ের কথা শুনে তোমার রিয়েকশন কেমন হচ্ছে? আমি বললাম, জানি না, সেটাই বুঝে উঠতে পারছি না কি রিয়েকশন করব। আমি কনফিউজ হয়ে গেছি। আমার কথা শুনে রানা হাসি থামিয়ে রাখতে পারলো না, সে হো হো করে হেসে উঠল। ওর হাসি দেখে আমি অবাক হয়ে তাকিয়ে আছি। কি ব্যাপার, ও এমন হাসছে কেন? আমি কি হাসির কিছু বললাম তাহলে? তবে একটা কথা বলতে হয়, ওর হাসিটা খুব সুন্দর। আমাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে রানা বলে, সরি সরি এমন করে হাসার জন্য। কি করব বলো, তুমি এমনভাবে বলছো, না হেসে পারছি না। তখন একবার তোমার কথা শুনে হাসি চেপে রাখতে পারছি না বলে বারান্দায় গিয়ে হাসলাম। কিন্তু এখন আর বারান্দায় যাওয়ার সময় পেলাম না। ভেবেছিলাম তোমাকে এসব কথা বলে মজা করব, কিন্তু তোমার কথা শুনে হাসিটা আর কন্ট্রোল করতে পারলাম না। বুঝতে পারলাম এতক্ষণ ও আমার সাথে মজা করছিল। তা বুঝতে পেরে আমি গাল ফুলিয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। খুব রাগ হচ্ছিল, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো বলছিল। যখন দেখলো আমার মুখে রাগের আভা ফুটে উঠেছে, তখন বুঝতে পারলো একটু বেশি করে ফেলেছে। তাই সে হাসি মুখ নিয়ে আমার পাশে এসে বসে। আমার হাত ধরে বলে, রাগ করো না প্লিজ, আমি তো মজা করছিলাম। আমি 10 বছর লন্ডনে ছিলাম ঠিকই, কিন্তু কখনো কোনো মেয়ের সাথে প্রেম করিনি। যখন প্রেম ভালোবাসা বোঝার বয়স হয়েছে, তখন থেকে স্বপ্ন দেখে আসছি নিজের বউয়ের সাথে প্রেম করব, তাকে ভালোবাসবো। সেই কল্পনা মাথায় আসার পর থেকে কোনো মেয়ের সাথে প্রেম করার ইচ্ছে জাগেনি। আমি শুধু তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। তোমাকে যখন ছবিতে দেখি, তখন থেকে স্বপ্নের সাগরে ভাসছি। আমি চুপচাপ ওর কথা শুনে যাচ্ছি। আমার সাথে মজা করা, আমাকে বোকা বানানো। দাঁড়াও, এবার তোমাকে বোঝাবো মজা। তোমার সাথে এখন যা ঘটবে, তারপর থেকে আর কখনো কারোর সাথে মজা করার প্ল্যান মাথায় আসবে না। আমি বললাম, হয়েছে তোমার লেকচার দেওয়া? যদি হয়ে থাকে আমাকে ঘুমোতে দাও। এই বলে হাত ছাড়িয়ে নিলাম। রানা বলে, আরে ঘুমাবে মানে? আজ তো আমাদের বাসর রাত, তাই না?
আজ আমরা একে অপরের সাথে গল্প করে কাটিয়ে দেব, মাঝে মাঝে একে অপরকে একটু ভালোবাসবো। আমি মুখ বেঁকিয়ে বললাম, কেন, আমার সাথে কেন? যাও না তোমার ভালোবাসার কাছে, যাকে আমার আগে তুমি ভালোবাসতে, তার বুকে মাথা রেখে গল্প করো, মাঝে মাঝে তাকেও ভালোবেসো। রানা আমার কথা শুনে একটু হকচকিয়ে যায়। একটু আগে শান্তশিষ্ট মেয়েটা এখন ভিলেন হয়ে গেছে, এটাও কি সম্ভব? একটু আগে কত সুন্দর করে কথা বলছিল আমার সাথে, আর এখন ভিলেনের পাঠ ধরেছে। হে আল্লাহ, এটাও কি কপালে ছিল আমার? ভাবলাম কি আর হয়ে গেল কি? রানা বলে, এমন করে বলছো কেন? আমি তো কোনো মেয়ের সাথে প্রেম করি না, তোমার সাথে শুধু মজা করেছি, বিশ্বাস করো। আমি বললাম, আমি বিশ্বাস করি না, তুমি অন্য একটা মেয়েকেই ভালোবাসো, এটাই সত্যি, তাই তুমি এখন ঘুমোতে যেতে পারো। রানা মুখ কালো করে বলে, ঘুমোতে যেতে পারি মানে? কোথায় যাব? আমি বললাম, ওই যে দেখছো সোফা, ওখানে ঘুমাবে, এটাই তোমার শাস্তি। রানা বলে, দয়া করো লক্ষ্মীটি, আমি সোফাতে ঘুমোতে পারি না, ঘুমানো অবস্থায় পড়ে যাব। আমি বললাম, কোনো দয়া হবে না, যাও ঘুমিয়ে পড়ো, রাত অনেক হয়েছে। রানা বলে, সামান্য অপরাধের এত বড় শাস্তি? কোথায় ভাবলাম বাসর রাতে তোমার সাথে অনেক গল্প করব, অনেক আদর করব, অনেক ভালোবাসবো, তার বদলে তুমি আমাকে শাস্তি দিচ্ছ? একবার ভেবে দেখো না প্লিজ। আমি বললাম, এখানে ভাবার কিছু নেই, তুমি আমার ইমোশন নিয়ে খেলেছো, তাই এই শাস্তিটা তোমার প্রাপ্য। রানা আর কথা বাড়ালো না, সোজা উঠে চলে গেল সোফায় ঘুমোতে। খাটের ওপর থেকে একটা বালিশ নিয়ে শুয়ে পড়ল। আমি একটু মুচকি হেসে অন্যদিকে ফিরে শুয়ে পড়লাম। মনে মনে ভাবছি, অন্যের সাথে মজা করলে দেখো কেমন শাস্তি পেতে হয়। এখন কেমন লাগছে? আমার কিন্তু খুব মজা লাগছে। ওইদিকে রানা শুয়ে শুয়ে আমার কথা ভাবছে। কোথায় ভেবেছি তোমাকে বুকে নিয়ে আদর করব, তোমাকে কিস করব, তা না তুমি আমাকে শাস্তি দিলে। কেন যে মজা করতে গেলাম, এখন পস্তাতে হচ্ছে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে আমার ঘুম ভাঙলো। রানা তখনও ঘুমোচ্ছে সোফায়। আমি ঘুম থেকে উঠে ওকে একটু দেখলাম, কি নিষ্পাপ লাগছে। সত্যি আমার বরটা যে এত সুন্দর আমি কখনো কল্পনা করতে পারিনি। ছবির থেকেও বাস্তবে অনেক সুন্দর। এদিকে রানা আমাকে নিয়ে স্বপ্ন দেখছে। মাথার নিচের বালিশটা বুকে জড়িয়ে নিয়েছে আর বিড়বিড় করে বলছে, কেন রাগ করছো লক্ষ্মীটি? তোমাকে আমি কত ভালোবাসি। এই বলে আমাকে চুমু দিয়ে বলে, ভালোবাসি তোমাকে, সত্যি ভালোবাসি। এটা তোমার কপালে চুমু দিলাম, এবার তোমার ঠোঁটে চুমু দেব, লজ্জা পেও না। এই বলে আবার চুমু দেয় আমার ঠোঁটে। আমি লজ্জায় আঁচলে মুখ লুকালাম, আর হাসি থামিয়ে রাখতে পারছিলাম না। জোরে জোরে হাসতে শুরু করে দিলাম। আমার হাসির শব্দে রানার ঘুম ভেঙে যায়, আর সাথে সাথে বালিশটাকে চুমু দেওয়া অবস্থায় মেঝেতে পড়ে যায়। হঠাৎ পড়ে যাওয়াতে রানা কোমরে একটু ব্যথা পায়। সে কোমর ধরে বলে, উফ, কোমরটা গেল রে গেল। আমি তখনও হেসে যাচ্ছি। আমাকে হাসতে দেখে কটমট করে আমার দিকে তাকায়, তারপর একটু রাগান্বিত হয়ে বলে, আমি পড়ে গেছি, তুমি দেখতে পাচ্ছ, কোথায় আমাকে একটু উঠাবে, তা না করে তুমি হাসছো। ওকে রাগ করতে দেখেও আমি হাসি থামাতে পারছি না। আমি হাসতে হাসতে বললাম, সরি, কিছু মনে করো না, তুমি পড়ে যাওয়াতে হাসছি না, তোমার কাণ্ড দেখে হাসছি। রানা বলে, আগে আমাকে উঠাও, আমার কোমরে খুব লেগেছে। আমি ওকে হাত বাড়িয়ে দিলাম ওঠার জন্য। রানা আমার হাত ধরে উঠে বসে সোফায়। আমি বললাম, খুব লেগেছে বুঝি? রানা বলে, তোমার জন্য লেগেছে। আমি কাল বারবার করে বলেছি আমি সোফাতে ঘুমোতে পারি না, কিন্তু তুমি আমার কথা শোনোনি, সেই তুমি আমাকে সোফাতে ঘুমোতে দিলে। আমি বললাম, ঠিক আছে, আজ থেকে না হয় তুমি খাটে ঘুমাবে, আমি সোফাতে ঘুমাবো, তবে একটা কথা বলি। রানা বলে, কি কথা? আমি বললাম, তুমি বুঝি আমাকে নিয়ে স্বপ্ন দেখছিলে? রানা বলে, তা তো দেখছিলাম, কিন্তু তোমার হাসির জন্য দেখতে পারলাম কই। মাঝ স্বপ্নে ঘুম ভেঙে গেল, আর আমি বালিশ নিয়ে পড়ে গেলাম। আমি হাসো হাসো মুখ নিয়ে বললাম, স্বপ্নে বুঝি আমাকে কিস করছিলে? রানা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। সে বলে, তুমি বুঝলে কি করে? আমি তো স্বপ্নে তোমাকে কিস করছিলাম। আমি বললাম, তুমি আমাকে স্বপ্নে দেখলেও বাস্তবে তার প্রতিক্রিয়া করছিলে। আমাকে ভেবে বালিশকে জড়িয়ে ধরেছ, আমাকে ভেবেই আবার বালিশকে কিস করছো, তাই দেখেই তো আমি হাসছি। রানা অবাক হয়ে বলে, কি, আমি এমন করেছি? দেখো, মিথ্যে বলবে না, তুমি মজা করছো আমার সাথে। আমি বললাম, আমি কেন শুধু শুধু মজা করতে যাব? আমি কোনো মজা করছি না, যা সত্যি তাই বলছি। তবে বেশ লাগছিল তোমাকে বালিশের সাথে। যদি ফোন থাকতো হাতে তাহলে ভিডিও বানিয়ে রাখতাম আর তোমাকে দেখাতাম। রানা বলে, কি বললে? আমার ভিডিও বানিয়ে আমাকে দেখাতে? তার আগে তুমি দেখো আমি তোমার সাথে কি করি। এই বলে রানা যা করলো, আমি সত্যিই ভাবতে পারিনি ও এমনটা করবে। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম ওর কাণ্ড দেখে। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।